সুপ্রিয় শিক্ষার্থী, ভেক্টরের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে যতগুলো বেসিক ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি একক ভেক্টর শিখেছিলাম এবং আয়তাকার একক ভেক্টর কি সেটা দেখিয়েছিলাম, আর ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই পক্ষে আজকে আমরা অবস্থান ভেক্টরটা নিয়ে আলোচনা করি। তো অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোটা মানে কি? এই দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে বলে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে আমি একটা বিন্দু থাকবে, সেই বিন্দুর অবস্থান নির্ণয় করব। অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় তাকে বলবো কি আমরা? ওই বিন্দুর অবস্থান ভেক্টর। যেমন ধরো পি, এখানে একটা বিন্দু আছে, তার অবস্থান জানতে যাচ্ছি কোন বিন্দু থেকে? মূলবিন্দু থেকে। তাহলে মূলবিন্দু থেকে পি বিন্দুর দিকে একটা ভেক্টর চিন্তা করবা, সেটাই হবে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তো লিখতে পারি এইভাবে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর। এবং ধরো এখানে আরেকটা বিন্দু থাকলো, কিউ একটা বিন্দু, তার অবস্থানটা জানতে যাচ্ছি। তুমি কি করবা? মূল বিন্দু থেকে ওই বিন্দুতে একটা রেখা টানবা এবং ওই বিন্দুর দিকে একটা তীর চিহ্ন দিবা, তাহলে ওইটাই হবে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। সহজ কথা হলো, অবস্থান ভেক্টর হবে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে ভেক্টর চিন্তা করবা সেটাকে বলবো তুমি কি? অবস্থান ভেক্টর। সবসময় মূল বিন্দু থেকে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এরকমভাবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কত হবে এই জায়গায়? ও কিউ ভেক্টর। আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের আমি 3টে একক ভেক্টর শিখিয়েছিলাম। আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টরটা কীরকম হতে পারে? এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর চিন্তা করা হয়, সেটা হলো আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর চিন্তা করা হয়, সেটাকে বলা হয় জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা হলো কি? কে ক্যাপ। এই আই, জে, কে এদেরকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। আচ্ছা, এখন আমাদেরকে অবস্থান ভেক্টর বা যে কোনো ভেক্টর থাকলে তাকে আমরা আই জে আকারে প্রকাশ করতে পারি। কীরকমভাবে? ধরো তোমাকে যখন প্রশ্নে পি বিন্দু বলে দিবে, তখন শুধু পি বিন্দু বলবে না, পি বিন্দুর সাথে ওরা একটা স্থানাঙ্ক দিবে। যেমন ধরো এরকম থাকতে পারে 1, 2, 3, অথবা কি বিন্দু স্থানাঙ্ক থাকতে পারে এরকম -1, 2, 3, এরকম যে একটা বিন্দু বা কোঅর্ডিনেট যে কোনো একটা বিন্দু দেওয়া থাকতে পারে। বা ধরো এক্স ওয়াই জেড দেওয়া থাকতে পারে। ধরো আমি একটা এক্স ওয়াই জেড নিয়ে আপাতত চিন্তা করি। ধরো পি বিন্দুটা এক্স ওয়াই জেড আকারে আছে, এক্স ওয়াই জেড, কি বিন্দুটা -1, 2, 3 এরকম আকারে দেওয়া থাকতে পারে। তো এখন ধরো আমরা শিখে আসছি যে একটা বিন্দু থাকলেই তার অবস্থান ভেক্টর থাকবেই, এবং তার অবস্থান ভেক্টরটা হবে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু দিকে আমি একটা ভেক্টর রাখলাম এবং নামটা কি হলো? ওবি ভেক্টর, কারণ তীর চিহ্নটা থাকবে ওই বিন্দুর দিকে। তাহলে তুমি এই স্থানাঙ্ক থেকেই ওই অবস্থান ভেক্টরটাকে লিখতে পারো। কার সাহায্যে? আই জে কে এর সাহায্যে। সেটা এরকম হবে যে ওপি ভেক্টর ইকুয়ালস টু, যেহেতু এক্স অক্ষ বরাবর কত ঘর আসছে? এক্স, তাহলে তুমি লিখবা এক্স এর সাথে একটা আই ক্যাপ দিবা। পরে দেখো স্থানাঙ্কে পরে আসছে কত? ওয়াই, তাহলে তুমি প্লাস দিয়ে ওয়াই লিখে একটা জে ক্যাপ দিবা, কারণ সে ওয়াই অক্ষ বরাবর গেলেই জে ক্যাপ ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আছে জেড, তাহলে জেড দেওয়ার কারণে কত হবে? জেড কে ক্যাপ। এইভাবে একটা বিন্দু থাকলে সেই বিন্দুর সাথে আই, জে, কে ইত্যাদি ইউজ করে তুমি সেই বিন্দুটাকে অবস্থান ভেক্টরে লিখতে পারবো। ঠিক আছে? যদি আমাকে বলতো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হইতো? ও কিউ ভেক্টর। তাহলে সেই ও কিউ ভেক্টর আমি কীভাবে লিখতাম? দেখো, প্রথমে ছিল -1, 2, 3, তাহলে আমি লিখতে পারি এই জায়গায় -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এইভাবে আমরা অবস্থান ভেক্টর লিখব, আর অবস্থান ভেক্টরকে প্রকাশ করব মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। আচ্ছা, চলো এবার আমরা দেখব একটা ভেক্টরের কীভাবে মান বের করতে হয়। আগেই আমরা শিখিয়েছি মান মানে কি। মান মানে হলো মডুলাস। যেমন ওপি ভেক্টর, তার মান হবে ওপি মডুলাস। আচ্ছা, এই ওপি মডুলাস দ্বারা বোঝায় এই বাহুটার দৈর্ঘ্য বোঝায়, এটা মনে রাখতে পারো। তাহলে আমি যদি বের করতে চাই ওপি মডুলাস, তাহলে ওপি মডুলাস কত হবে? √ওভার দিয়ে লিখবা এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এভাবে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, যে এক্সের সহগের বর্গ, ওয়াইয়ের সহগ
কে সব, এগুলা তোমরা কি করবা স্কোয়ার করে ফেলবা, স্কোয়ার করে রুট করলেই তুমি ওই ভেক্টরটার মান পাবা। আর একটা ভেক্টরের মান দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে ওপি বাহুর দৈর্ঘ্য, কোনো ভেক্টরের মান দ্বারা বোঝায় ওই বাহুর দৈর্ঘ্য। এইভাবে তুমি স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টর লিখতে পারো। তো আশা করি তোমরা অবস্থান ভেক্টর কি বুঝতে পেরেছ এবং একটা স্থানাঙ্ক থেকে কিভাবে অবস্থান ভেক্টর লিখতে হয়, এবং একটা এই অধ্যায়ে সবগুলো ভেক্টর আই জে কে আকারে থাকবে, এবং এই আই জে আকারে থাকলে ওই ভেক্টরটার মানটা তোমরা কি সূত্রে নির্ণয় করবা সেই সূত্রটা তোমাদের দেখানো হলো। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তো এখন আমরা দেখি আসলে এই অবস্থান ভেক্টরের সাহায্যে কিভাবে আমরা ম্যাথ করতে পারি। আর লাস্ট ক্লাসে তোমাদের একটা আলোচনা করেছিলাম ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি নিয়ে আমি এখানে ছোটোখাটো 5 মিনিটের কথা বলি, ছোটো করে আবার একটু মনে করে দিতে যাচ্ছি। অবস্থান ভেক্টরে বা একটা ভেক্টর ত্রিভুজ বিধিটা কীভাবে লিখতে হয়। ধরো এদিকে একটা ওপি না দিয়ে দিলাম পি কিউ, তাহলে এটা ত্রিভুজ হয়ে গেল না, ওপি কিউ একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজ আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে যাচ্ছি। ত্রিভুজ বিধিটা কি দেখো তো, কোন দুইটা ভেক্টর একই দিকে, এই যে ওপি ভেক্টরের দিকে পি কিউ ভেক্টরের দিকে, দুইটা একই দিকে, বিপরীত দিকে কে আছে ও কিউ। তাই ত্রিভুজ বিধি থেকে যদি আমি একটু মনে করে দিচ্ছি, ত্রিভুজ বিধি এটাকে যোগ বিধি বলা হয়। ত্রিভুজ বিধিটা হবে এরকম যে ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর, ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর, কিন্তু ও কিউটা বিপরীত দিকে, তাই ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর সমান সমান ও কিউ ভেক্টর লিখতে পারি। এটা হলো ত্রিভুজ বিধি, যোগ বিধি। সবসময় যে দুটা তীর চিহ্ন একটা ত্রিভুজের একই ক্রমে থাকে সেটা যোগফল, বিপরীত ক্রমে যেটা থাকবে সমান সমান দিয়ে সেইটা লিখতে হয়। তো আশা করি তোমরা যোগ বিধিটা বুঝেছ। এখন আমাদের তোমাদের কিছু বেসিক ম্যাথ দেখাই। এই ম্যাথগুলো আবার প্রিভিয়াস বোর্ডেও এসেছে, আমি সবগুলা ম্যাথ একসাথে করাই দিচ্ছি। একটা প্রথম উদ্দীপকটা হবে এরকম, তোমরা খাতায় এগুলো লিখে রাখতে পারো, অ্যাসাইনমেন্ট করতে এগুলো কাজে লাগবে। এখন আমি তোমাদের যে ম্যাথটা করাবো, যে ম্যাথগুলো করাবো সবগুলো অ্যাসাইনমেন্টে আছে। তাহলে এখন লিখবা এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর না, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4, 2, 3 বা 4, -2, 3 দিলাম, এবং আরেকটা বিন্দু স্থানাঙ্ক দিলাম এইভাবে যে -2, 1, 3। এ এবং বি দুইটা বিন্দু স্থানাঙ্ক এইভাবে দেওয়া আছে। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা হলো সেটা হলো এ বি ভেক্টর ইকুয়ালস টু হোয়াট। এ বি ভেক্টরটা কত, তোমাকে জাস্ট এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, সেখান থেকে তোমাকে এ বি ভেক্টরটা বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো ফার্স্ট কাজ হলো, যেহেতু আমি স্থানাঙ্ক জানি, স্থানাঙ্কের কাজটা আমি করে ফেলি। আগে একটা এইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক চিন্তা করবা, এক্স ওয়াই জেড, আর এ বিন্দু হলো এটা, বি বিন্দু হলো এটা, যে কোনো একটা পয়েন্ট দিতে পারো। ধরলাম এখানে একটা হলো এ পয়েন্টটা আছে, এখানে বি পয়েন্টটা আছে, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 4, -2, 3, আর এটা কোঅর্ডিনেট কত -2, 1, 3। এরকমভাবে দুইটা বিন্দু রেখে রাখবা। আচ্ছা, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়ার অর্থ হলো তার অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, তখন তুমি সেটা নিজে নিজে করে চিন্তা করবা। যদি ও হয়, ও থেকে এই বিন্দু যোগ করে দিবা, এটাই হলো এই বিন্দুর অবস্থান ভেক্টর, ওয়ে ভেক্টর। আচ্ছা, তাহলে বি বিন্দু যেটা দেওয়া আছে অবশ্যই বি বিন্দুর অবস্থান ভেক্টর জানো, সেটা কোনটা, মূল বিন্দু থেকে বি বিন্দুটা যোগ করে দিবা, এটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর, ও বি ভেক্টর। আচ্ছা, আমাকে বের করতে বলছে ও এ না, ও বিও না, চাইছে এ বি ভেক্টরটা কত। তাহলে এ বি ভেক্টর মানে কি, এ থেকে বি এর দিকে তীর চিহ্নটা দিয়ে দিলাম, এই ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমি কী কী জানি সেটা লিখে দিচ্ছি। আমরা জানি এই যে এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে আমরা নাম দিতে পারি ও এ ভেক্টর। আর ও এ ভেক্টরটা হবে এরকম 4i - 2j + 3k। আচ্ছা, আবার তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও বি ভেক্টর, স্থানাঙ্ক দিয়ে লিখবা -2i + j + 3k। এই যে হলো সেই ভেক্টরটা। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে এবি ভেক্টর, যেটা আমি জানি না, কিন্তু আমাকে হেল্প করবে কে, ত্রিভুজ বিধি। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি ত্রিভুজ বিধিটা কি। দেখো
এই তীর চিহ্নটা এদিক দিয়ে যাচ্ছে, এবি তীর চিহ্নটা এদিক দিয়ে যাচ্ছে, তার মানে দুইটা একই ক্রমে আছে, কিন্তু ওবিটা বিপরীত দিকে ক্রমে আছে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে ত্রিভুজ ও এ বি এ কি লিখতে পারি আমরা, দেখো এই জায়গায় ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর, বিপরীত দিকে কে আছে, ওবি ভেক্টর, তাহলে হবে ওবি ভেক্টর। আচ্ছা, তাহলে আমার টার্গেট হলো এবি ভেক্টর বের করা, তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে বা এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও, তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু ওই মানটা যদি বসা কত আসলে -2i প্লাস জে প্লাস 3k ক্যাপ, এটা ব্র্যাকেট দিলাম মাইনাস ওই ভেক্টরটা বসায় দেই, তাহলে 4i মাইনাস 2j প্লাস 3k। এখন মাইনাসটা উঠায় দিই বা ব্র্যাকেটটা উঠায় দাও, তাহলে -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 4i ক্যাপ মাইনাস প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার যোগ বিয়োগ করো, তাহলে -2i মাইনাস 6i মাইনাস 4i কত আসবে, জায়গায় -6i ক্যাপ প্লাস জে প্লাস 2j কত আসতেছে প্লাস, তাহলে কত হবে 3j ক্যাপ, আর প্লাস 3k মাইনাস 3k কাটা কিছুই হবে না। তাহলে এটাই হলো এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর হতে পারে এরকম যে -6i প্লাস 3j ক্যাপ, এটাই হলো তোমার আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু দ্বয় দিয়ে যে ভেক্টরটা হচ্ছে, যে এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে, এ আর বিন্দু থেকে কি ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, তুমি সেই ভেক্টরটা নির্ণয় করতে পারো এই ত্রিভুজ বিধির সাহায্যে। তার আগে তোমাকে অবস্থান ভেক্টরগুলো লিখে নিতে হবে। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন, তোমার সবার আগে এই ধরনের ম্যাথ আসলে তোমাকে এইটাই দিতে বলবে এবং এইটাই তোমাকে এইভাবে করতে হবে। এরপরে পরবর্তী কোয়েশ্চেনে যাই, তোমরা খাতায় অঙ্কগুলো লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কগুলোই ঠিক আমি তোমাদের অ্যাসাইনমেন্টে প্রোভাইড করে রাখছি। ঠিক এইভাবে এই ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, অ্যাসাইনমেন্টে ইনশাল্লাহ সবগুলো অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবা। এরপরে দেখো এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন চিন্তা করতে পারি, তাহলে আমি পাইলাম কি এবি ভেক্টরটা পেয়ে গেলাম -6i প্লাস 3j ক্যাপ। আচ্ছা, এরপরে আমার একটা কোয়েশ্চেন চাইতে পারে যে এবি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর কত? এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা কত? তা আমি লাস্ট ক্লাস তোমাদের দেখেছিলাম একক ভেক্টর কাকে বলে। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে যে ভেক্টরটা পাবা সেটাই একক ভেক্টর। তাহলে আমাকে এবি এর একক ভেক্টর চাইছে, তাহলে তার একক ভেক্টর সূত্রটা হবে এরকম, ওই ভেক্টরটাকে জানতে হবে ওই ভেক্টরটা আমি জানি কি না। জানছি, গ নাম্বার বা 1 নাম্বার থেকে বের করে নিয়ে আসছি। এই ভেক্টর ইকুয়ালস টু -6i প্লাস 3j ক্যাপ, ওই ভেক্টরকে তুমি তার মান দিয়ে ভাগ করে দিবা। আর আমি আজকের ক্লাসে দেখিয়েছি কিভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করতে হয়, √ দিয়ে i এর সহগের বর্গ, j এর সহগের বর্গ, k এর সহগের বর্গ। তাহলে আমি যদি একক ভেক্টর বের করতে চাই, আমি তো এই ভেক্টর জানি, এবি ভেক্টর জানি, তাহলে আমাকে এবি মডুলাস বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি এই জায়গায়, সুতরাং এবি মডুলাস ইকুয়ালস টু √ i এর সহগ কত -6 তার হোল স্কোয়ার, j এর সহগ কত 3 লিখে তার হোল স্কোয়ার। তাহলে এটাকে করলে হবে 36, 9 45, তাহলে হবে √45। তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে সুতরাং এবি এর সমান্তরাল একক ভেক্টর হবে, এবি ভেক্টরটা কত হবে, এই ভেক্টরটা হবে -6i প্লাস 3j, -6i প্লাস 3j, আর মডুলাস হবে √45। এইভাবে তুমি একটা ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে পারো। কিভাবে, সেই ভেক্টরকে তুমি তার মান দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, এখন ঠিক সেম কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন আমি করতে পারি, খুবই বেসিক একটা কোশ্চেন, সেটা সবাই লিখে রাখো। সেটা হলো, ধরে নাও এ বিন্দু হতে বি বিন্দুতে একটি বস্তু, ধরো এ বিন্দু হতে বি বিন্দুতে একটি বস্তু 2 সেকেন্ডে যায়, এ বিন্দু হতে বি বিন্দুতে একটি বস্তু 2 সেকেন্ডে যায়। তাহলে বস্তুটির বেগ কত? তাহলে বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, তোমাকে বেসিকটা মাথায় রাখতে হবে যে সে এ থেকে বি এতে গেছে, সময় লাগছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে টি ইকুয়ালস টু আসতেছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। আচ্ছা, এখন বেগ কাকে বলে?
একক সময়ে সরণের হারকে বেগ বলে, এটা আমরা জানি। তাহলে এই বেগের সূত্রটা এরকম হবে না যে বেগ v ইকুয়ালস টু s/t, দূরত্বকে সময় দিয়ে ভাগ করবা। তো সে যেহেতু a থেকে b তে আসছে, তার দূরত্ব কত? আর a থেকে b এর দূরত্ব মানে এটা না যে ab বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, ab বাহুর দৈর্ঘ্যটাই হলো তার দূরত্ব। তার দূরত্বটা হলো ab বাহুর দৈর্ঘ্য। তাহলে ab বাহুর দৈর্ঘ্য মানে কি? তোমাকে আগে বলেছিলাম একটা ভেক্টরের দৈর্ঘ্য বলতে বোঝায় তার মডুলাস। তাহলে ab এর মডুলাস আমরা জানি না, √45। আমরা কিছু শিখেছিলাম যে ab মডুলাস কীভাবে বের করতে হয়। √ওভার কত আসছে -6² প্লাস 3² কত আসছে √45। তাহলে এই √45 হলো ab বাহুর দৈর্ঘ্য। তাহলে তুমি লিখতে পারো এই জায়গা থেকে এসটা হবে ab বাহুর দৈর্ঘ্য মানে ab মডুলাস কত √45। আর সময় লাগছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে 2 দ্বারা ভাগ করে দিবা, এইটুকু হলো আনসার। বুঝতে পারছো? তো এটাই ছিল তোমার বেসিক যে কোয়েশ্চেনগুলো ছিল, দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলো, সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। তোমরা যা বলতেছি ভালো করে বুঝে রাখো, জিনিসগুলো খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এবি ভেক্টর নির্ণয় করা শিখলাম। এবি ভেক্টরের পরে যদি তার একক ভেক্টর চাই কীভাবে করবা, ওই ভেক্টরটাকে তার মান বের করবা, আগে মান বের করে ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিব, তাহলে তার একক ভেক্টর পেয়ে যাবা। হ্যাঁ, যদি বলে না একটা বস্তু এ থেকে বিতে গেছে 2 সেকেন্ডে, তার বেগ কত? তাহলে দূরত্ব জানো √45, মডুলাসের দূরত্ব সময় দিয়ে ভাগ করে দিবা, তাহলে তার বেগ পেয়ে যাবা। লাস্ট যে কোয়েশ্চেনটা তোমাদের লাগবে অ্যাসাইনমেন্টে আমি দিয়েছি, এই 3টা কোয়েশ্চেনই অ্যাসাইনমেন্টে আছে, ভালো করে বুঝে তোমরা অ্যাসাইনমেন্টটা করে নিও। আচ্ছা, লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো এরকম, একটু খেয়াল করো যে ত্রিভুজ OAB এর ত্রিভুজ OAB সমকোণী হবে কি, বা সমকোণী ত্রিভুজ হবে কি, এটা সমকোণী ত্রিভুজ কিনা। ওকে, সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু এখানে আমার অ্যাঙ্গেলের মধ্যে কোনো মান টান কিছু দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমি অ্যাঙ্গেল চিন্তা না করি, চিন্তা করবো পিথাগোরাস দিয়ে। কারণ দেখবো যদি এই ত্রিভুজের পিথাগোরাস ফর্ম করে তাহলে সে সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কিন্তু অতিভুজ কোনটা, যেটা বড় হবে সেটাই অতিভুজ। তো জানতে হলে আমাকে আগে এই বাহু জানতে হবে, এই বাহু দৈর্ঘ্য জানতে হবে, এই বাহু দৈর্ঘ্য জানতে হবে। দৈর্ঘ্য তো আমরা জানি না, দৈর্ঘ্য না জানলে কি হচ্ছে, তুমি তো ভেক্টর জানো, তুমি ভেক্টরের মান বের করবা, সেই মানটাই হবে তার দৈর্ঘ্য। কীরকম? আমি এই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমি কি চিন্তা করছিলাম, ওয়ে ভেক্টর না? তাহলে আমরা ওয়ে ভেক্টর সম্পর্কে কী জানছিলাম? ওয়ে ভেক্টর ইকুয়ালস ছিল কত? 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হলো ওয়ে ভেক্টর। আর কি জানতাম? ওবি ভেক্টরটা জানতাম। ওবি ভেক্টরটা কত হবে? -2i প্লাস j প্লাস 3k ক্যাপ। আর এবি ভেক্টরটা তো আমি প্রথম প্রশ্নে বের করছি, প্রথম কোশ্চেনটা ছিল এবি ভেক্টরটা কত। তাহলে এবি ভেক্টরটা তুমি বের করে নিয়ে আসছো, সেটা কত ছিল? -6i প্লাস 3j। এটা ছিল ওয়ে ভেক্টর, ওবি ভেক্টর, এবি ভেক্টর। এই 3টা ভেক্টরই 3টা ত্রিভুজের বাহু আছে, বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই ভেক্টরের মানগুলো বের করব, সেই মানগুলো তার বাহু। যেরকম দেখো, প্রথমে আমি আসো ওয়ে ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি সুতরাং ওয়ে মডুলাস। ওয়ে মডুলাসটা কীরকম হবে? √ওভার দিয়ে 4² প্লাস -2² প্লাস 3², তাহলে 16, 20, 9, 29, তাহলে √29। এটা হলো ওয়ে ভেক্টর বা ওয়ে মডুলাস। তাহলে ওয়ে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর আমরা বের করবো ওবি মডুলাস। তাহলে ওবি মডুলাসটা কত হবে? ওবি মডুলাস, তাহলে ওবি বাহুর মধ্যে আছে -2i প্লাস 1 প্লাস 3, তাহলে কত? √ওভার কত? -2² প্লাস 1² প্লাস 3², তাহলে কত আসবে? 4, 5, 9, √ওভার 14। √ওভার কত আসছে? 14 আসছে। এরপরে আমরা বের করবো এবি মডুলাস। তাহলে এবি মডুলাস আমরা বের করছি, তাও আবার বের করে দেখাচ্ছে তোমাদের। √ওভার দিয়ে কত আসবে? যে -6² প্লাস 3² কত আসবে? √ওভার 45। তাহলে আমি 3টা বাহুর ভেক্টর জানি, তাহলে 3টা বাহুর ভেক্টরের মান বের করলেই সেই বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেলাম। সবচেয়ে বড় বাহুকে √ওভার 45 সবচেয়ে বড়, তাহলে এটাই অতিভুজ। তাহলে এটাকে স্কোয়ার করে দেখবো বাকি দুটো স্কোয়ারের সমান হয় কিনা। যদি সমান হয়, পিথাগোরাস ফর্ম করে, তাহলে এটা কী হবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা লিখতে পারি যেভাবে, লেখো যে তাহলে এবি মডুলাস এবি স্কোয়ার মানে কত হবে? √ওভার 45 লিখে তার হোল স্কোয়ার সমান কত আসবে? 45। ওকে, তাহলে বাকি দুটো স্কোয়ার করে যোগ করি, তাহলে ওএ মডুলাস স্কোয়ার প্লাস ওবি মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু √ওভার 29 হোল স্কোয়ার প্লাস √ওভার 14 তার হোল স্কোয়ার।
29কে স্কোয়ার করলে কত আসবে 29, আর এটা কত আসবে 14, তাহলে কত আসছে এই জায়গায় 43, মিলে নাই। ab হোল স্কোয়ার, তার মানে 8ab হোল স্কোয়ার ইকুয়ালস টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইকুয়ালস টু 43 সমান হইল? সমান হয় নাই। তাই লিখতে পারি যেহেতু ab স্কোয়ার নট ইকুয়ালস টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, তাই এটা সমকোণী ত্রিভুজ হবে না। যদি এরকম হইতো তাহলে বুঝতে পারতাম এটা পিথাগোরাসকে মেনে চলতেছে, আর পিথাগোরাসকে মেনে চলার অর্থ হলো এটা একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু আমার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু নট ইকুয়ালস টু সমান হয় নাই, এই দুটার স্কোয়ারের সমান হয় নাই। এই ছিল তোমার ভেক্টরের প্রাথমিক যে বেসিক ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলো থেকে কি কি আমরা ম্যাথ আসতে পারি পরীক্ষায়, সেই ম্যাথগুলো নিয়ে এক ম্যাথ দিয়ে সবগুলো ম্যাথ তোমাকে বোঝানো হলো। এখন তোমরা বাসায় এই ম্যাথটা আবার দেখবা, আমরা আবার এইটারই আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই অ্যাসাইনমেন্টটাই করবা। এই যে আজকে ক্লাস হলো, এই ক্লাসে যে ম্যাথগুলো করালাম ভালো করে আবার ভিডিও থাকবে, ভিডিও থেকে আবার বারবার রিপিট করে দেখবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ভেক্টর নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।